চুপচাপ থাকবি তুই। রনি, সকাল সকাল রুমটা যেন মাছের বাজার বানিয়ে তুলেছিস। রনি হেসে হেসে জবাব দেয়। ভাই ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, কিভাবে হাসতে হয় সেটা শেখাচ্ছে। হাসি মুখে ওর দিন শুরু করেছে, হাসি মুখে দিন শুরু করাটা কি অপরাধ? অমিত কপালে ভাঁজ ফেলে টাই সোজা করতে করতে বলে। আমার দিন শুরু হবে কোম্পানিতে গিয়ে। এইসব বাচ্চামি দেখে না। তুই কি জীবনেও ম্যাচিওর হবি না রনি? মানুষ দিন দিন পরিপক্ক হয়, স্মার্ট হয়, আর তুই তো দেখি তার উল্টোটা হচ্ছিস। কবে মানুষ হবি তুই? অমিতের গম্ভীর কথার মাঝেই বাচ্চাটি হঠাৎ অস্পষ্ট স্বরে বলে ওঠে। পাপা চাচু তো মামুজি। অপ্রত্যাশিত এই জবাবে রনি জিভ কেটে হেসে বাচ্চাটার গাল টেনে ফিস ফিস করে বলে। ওরে গুমরা মুখো, অমিত সিকদারের ছেলে ঈশান সিকদার আমার ফাঁসানোর জন্য নিত পাপ্পার মুখের উপর কথা বলা। পাপ্পার কাছে থেকে এটা বলে আমার কথা শোনাচ্ছ যে আমার সঙ্গ দোষে তোর এই পরিণতি? রনির কথার ভঙ্গিতে বাচ্চাটা যেন অদ্ভুত মজা পায়, তাই তো সে মুখ চেপে চাপা হাসি হেসে ফেলে। এদিকে অমিত তাদের কথায় বিন্দুমাত্র কান না দিয়ে শরীরে পারফিউম ছিটাতে ছিটাতে কড়া কণ্ঠে বলে। রনি, তুই এখনো বসে আছিস কেন? নিচে গিয়ে গাড়িটা রেডি কর না। অমিতের কথা শুনে রনি ঘাড় ঘুরিয়ে তার পানে তাকায়, চোখে মুচকি খুনসুটি নিয়ে বলে। ঈশানকে আমার সঙ্গে নিয়ে যাই। অমিত এবার আয়নার সামনে থেকে সরে দাঁড়ায়, সোজা রনির পানে তাকিয়ে দৃষ্টি কঠিন করে গাম্ভীর্য মাখা কণ্ঠে দৃঢ়ভাবে বলে। না, ওকে আমি নিয়ে যাব। কথা না বাড়িয়ে তুই গিয়ে গাড়ি রেডি কর। কথাটা শুনে রনি আর কিছু বলে না, শুধু হাসি মুখে ঈশানের গালে আলতো করে চিমটি কেটে বলে। সাবাস ঈশান, তুই সত্যি ভাগ্যবান। তোর পাপ্পা যে নিজের আশেপাশে মশা পর্যন্ত সহ্য করে না, সেই কিনা তোকে সারাদিন নিজের কাছে রাখছে। বলে রানী রুম থেকে বেরিয়ে যায়। এদিকে অমিত বিছানার কাছে এসে ধীরে ধীরে ছোট্ট ঈশানকে নিজের কোলে টেনে নেয়। ঈশানের ছোট হাত দুটো তার গলায় জড়িয়ে ধরে, আর সে তাকে বুকে আঁকড়ে ধরে রুম থেকে বেরিয়ে যায়। নিচে গাড়িতে রনি ড্রাইভিং সিটে বসে চাবি হাতে অপেক্ষা করছে। একটু পর অমিত ঈশানকে কোলে নিয়ে এসে বিছানার সিটের দরজা খুলে তাকে বসিয়ে দেয়। নিজের হাতে সযত্নে ঈশানকে সিট বেল্ট পরিয়ে দেয়। তারপর নিজে এসে রনির পাশে সিটে স্থিরভাবে স্থান নেয়। রনি নিচে সিট বেল্ট বেঁধে গাড়ির চাবি ঘোড়ায়, ইঞ্জিনে গর্জন করে ওঠে। গাড়ি গিয়ার নিয়ে ধীরে ধীরে রাস্তায় ওঠে। তারা শহরের পথে নেমে ছুটে। রাস্তা কিছু দূর এগোতেই সারা রাস্তায় মোবাইলে ডুবে থাকা অমিত সামনের পানে তাকিয়ে হঠাৎ রনিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। সামনের হাসপাতালটার সামনে গাড়িটা দাঁড় করিস তো। রনি একটু অবাক হয়ে ঘুরে তাকায় অমিতের পানে, বলে। কেন ভাই, হাসপাতালে কি কাজ? তোমার কি শরীর খারাপ করছে? হাসপাতালে কেন যাবা? অমিত এক ঝটকায় তাকায় তার পানে, মুখে কোনো আবেগ নেই, কণ্ঠে কেবল খাঁটি গাম্ভীর্য। বলে। এত প্রশ্ন কেন করছিস? তোকে যেটা বলছি সেটা কর না। কথাটা কানে আসার পর রনির মুখে আর প্রশ্ন ছিল না, সে চুপ মেরে যায়। গাড়িটা ধীরে ধীরে সামনের থাকা হাসপাতালের পানে এগোয়। পার্কিং স্পট দেখে সে গাড়িটা পার্ক করে। অমিত ছোট্ট ঈশানের পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। আমি আসছি, তুমি এখানে থাকবে, একদম দুষ্টামি করবে না। ঈশান ছোট্ট হেসে মাথা নাড়ে। রনি বলে ওঠে। আমি তোমার সাথে আসবো ভাই। বোকার মতো কথা বলিস কেন? ওকে একা গাড়িতে রেখে যাব? আমি যাচ্ছি, ভিতরে একটা কাজ আছে, সেটা সেরে কিছুক্ষণের মধ্যেই আসছি। ততক্ষণে তুই ওর খেয়াল রাখবি। রনি আর কিছু বলল না, বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। অমিত গাড়ির দরজা খুলে বের হয়ে বাহিরে দাঁড়ায়। তারপর সেটাকে বন্ধ করে দৃঢ় পা ফেলে সামনের হাসপাতালের পানে, হাসপাতালের লবি দিয়ে রিসেপশনের পানে সে এগোলো। আগের দিন কাজ করা সেই মেয়েটা আজ নেই। তার স্থানে একজন তরুণ ছেলে ডেস্কে বসে ফোনে কথা বলছে। অমিত ডেস্কে গিয়ে সরাসরি সেই ছেলেটাকে জিজ্ঞেস করে। গতকালের অ্যাক্সিডেন্টে আহত একটা বাচ্চা মেয়েকে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে এখন কোন কেবিনে আছে জানতে চাই।
ফোনটা কান থেকে নামিয়ে সেটাকে সাইডে রেখে ছেলেটা ভদ্রভাবে বলে, সরি স্যার, গতকাল তো রিসেপশনে আমি ছিলাম না। দয়া করে এখন যদি আপনি পেশেন্টের নামটা বলেন তাহলে আমার খুঁজে বের করা সহজ হবে। অমিত কোনো দ্বিধা ছাড়াই নামটা উচ্চারণ করে দেয়। তার বলা কথাগুলো ছিল স্বাভাবিক, কণ্ঠে ছিল ইতস্ততা, যেন বহুবার বলা নাম। অরিন হোসাইন। রিসেপশনের ছেলেটার মুখে মুহূর্তের জন্য উৎসুকতার ছায়া মেলে। সে চোখ নিবদ্ধ করে কম্পিউটার স্ক্রিনে আঙ্গুল কিবোর্ডে দ্রুতভাবে চালাচ্ছে, আর অমিত সেই সময়টা নিজের হাতে ধরা মোবাইলটার দৃষ্টি নামালো, যেন তার কোনো তাড়াহুড়ো নেই। ঠিক তখনই আজরিন মুখে ক্লান্তি কোলে অরিনকে নিয়ে ধীর পায়ে রিসেপশনের পাশ দিয়ে অমিতের পেছন ঘেঁষে হেঁটে যাচ্ছে। এক মুহূর্তের জন্য একই স্থানে একই ছাদের নিচে দাঁড়ানো দুজন, আর তাতেই সামনের জানালা দিয়ে আসা অজানা এক দমকা হাওয়া ছুঁয়ে যায় দুজনকে। সে হাওয়ায় আজরিনের গলায় আলগোছে ঝুলে থাকা ওড়নাটার এক প্রান্ত উড়ে এসে ছুঁয়ে যায় অমিতের হাত। সঙ্গে অমিতের নাকে ভেসে আসে চিরচেনা এক পরিচিত গন্ধ। মুহূর্তেই থমকে যায় অমিত। চোখ এখনও মোবাইলের স্ক্রিনে, কিন্তু মন চলে গেল অনেক দূরে। সেই অচেনা অথচ পরিচিত স্পর্শের ছোঁয়ায়, গন্ধের অদ্ভুত টানে, যেটা হৃদয়ের গোপন দরজায় হঠাৎ ঝড়ের মতো এসে আঘাত হানে। বুকের ভেতর কেমন অস্থির করে তোলে শ্বাস প্রশ্বাসকে, যেটা থমকে দেয় কিছুক্ষণের জন্য। কিন্তু আজদিন কিছু টেরই পায় না। সে মেয়েকে বুকে আগলে ধীর পায়ে হাসপাতালের দরজার পানে হাঁটতে থাকে। অরিনের ছোট্ট হাতে তার গলা শক্ত করে ধরা। মা মেয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু পেছনে রেখে যায় এক শূন্যতায় হাহাকারে ডুবে থাকা স্তব্ধ মানুষ অমিতকে। ততক্ষণে রিসেপশনে ছেলেটা কম্পিউটারের স্ক্রিনে চোখ রেখে বলে, স্যার, অরিন হোসাইন এই নামে রোগীকে কিছুক্ষণ আগে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। অমিত যেন কিছুই শুনছে না। সে তখনও পড়ে আছে সেই ওড়নার ছোঁয়ার মোহে। নিথর দাঁড়িয়ে চোখ নামানো, যেন তার সময় থেমে গেছে এখনো। ছেলেটি আবার বলে, স্যার শুনছেন? অমিত নির্বাক। এরপর ছেলেটা এরকম কয়েকবার ডাকে অমিতের যেন গভীর ঘোর ভাঙে। মাথা তুলে ছেলেটার পানে তাকিয়ে বলে, হুম। ছেলেটি ভেবে নেয় হয়তো তথ্য স্পষ্ট করে বলা দরকার, তাই আবার বলে, বলছি, অরিন হোসাইন এই নামে যে রোগী ভর্তি হয়েছিল তাকে একটু আগে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। অমিত কেবল মাথা হেলিয়ে ধীর স্বরে বলে, ঠিক আছে। তারপর শুধু পা ঘুরিয়ে রিসেপশনের চারপাশে চোখ বোলাতে থাকে। বিক্ষিপ্ত উন্মাদের মতো চিত্র বলছে, যাকে এত বছর ধরে খুঁজছি সে ঠিক একটু আগ মুহূর্তেও আমার আশেপাশেই ছিল। অথচ মস্তিষ্ক বলছি সে চলে গেছে বহু বছর আগেই, অনেক দূরে, ধরাছোঁয়ার বাহিরে, নিজের মতো করে বাঁচতে। কিন্তু তবুও চিত্রের জানানে আত্মিক টানে, চোখে হাহাকার, অস্থিরতা আর একরাশ বিশ্বাস নিয়ে চারপাশে ভিড়। রোগী, রোগীর স্বজনদের মাঝে অমিত খুঁজে সেই মানুষটাকে যে ছুঁয়ে গেছে তাকে খানিকটা আগে। তার বিশ্বাস সেই ছিল তার মানুষটা, কিন্তু সবার মাঝে আর সেই মানুষটা দেখা মিলে না। অমিতের চোখে সে নেই। শুধু বাতাস থেকে অমিত উপলব্ধি করতে পারছে তার গন্ধ, সেই অদৃশ্য স্পর্শের স্মৃতি। একটু পর সে থেমে যায়, নিজের এই অনুভূতিকে মিথ্যা ভেবে। এদিকে বাইরে গাড়ির ভেতর রনি বসে আছে, হাতে মোবাইল, ড্রাইভিং সিটে আরামে গেমস খেলছে। মাঝে মাঝে চোখ ঘুরিয়ে পিছনে ছিটে থাকা ঈশানের পানে তাকাচ্ছে। ছোট্ট ছেলেটা কখনো জানালা দিয়ে বাহিরে উকি দিচ্ছে, কখনো নিজের হাতে থাকা খেলনা দিয়ে আনমনে নিজে নিজে খেলছে। হঠাৎ করে রনির হাতে থাকা মোবাইলটা কেঁপে ওঠে। স্ক্রিনে ভিডিও কল আসছে। মোবাইলের উপরে স্ক্রিনে চোখ ওঠাতে রনি দেখে নামটা ভেসে আছে ডিস্টার্ব। রনির চোখ মুখ সাথে সাথে বিরক্ত হয়ে ওঠে, ঠোঁট শক্ত হয়ে যায়, চোখে স্পষ্ট অস্বস্তি। বিরক্ত মুখে একবার পিছন ফিরে ঈশানের পানে তাকায়, তারপর আবার মোবাইলের পানে দৃষ্টি ফেরায়। মনে মনে বিড়বিড় করে, আবার শুরু হবে। অবশেষে সে মোবাইলটা সোজা করে কল রিসিভ করে। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে ওঠে এক মহিলার মুখ। রনি তার পানে একবারও না তাকিয়ে মোবাইলটা সরাসরি ঈশানের সামনে বাড়িয়ে দিয়ে বলে, এই নে পোলা, তোর ভ্যা কল দিয়েছে। ছোট্ট ঈশান চোখ তুলে স্ক্রিনে তাকায়। মহিলাটাকে দেখে মুখটা সে গোমরা করে ফেলে। বিরক্তির আভা ছড়িয়ে পড়ে তার চোখে মুখে। মোবাইলটা হাতে না নিয়ে সে ঠেলে দেয় সেটাকে রনির পানে। রনি মৃদু হেসে ওঠে। আবারও ফোনটা বাচ্চার পানে বাড়ি দিয়ে ফিসফিস করে সে বিরক্ত কণ্ঠে বলে, নে না রে বাপ, তোর ভ্যা
থুকু, তোর মা তোর সাথে কথা বলার জন্য কল দিয়েছে। কিন্তু ঈশান মুখ ঘুরিয়ে নেয়, ঠোঁট ফুলিয়ে চুপচাপ আবার নিজের খেলনায় অভিনিবেশ হয়। ফোনটা হাতে নিতে সে একেবারে নারাজ। ওপাশ থেকে মহিলার তীক্ষ্ণ কণ্ঠে শোনা যাচ্ছে, ঈশান, ঈশান বাবু, মামা বলছি, একবার তো দেখো, শোনো না, মামা তোমার সাথে কথা বলতে চাচ্ছি। গলায় অস্থিরতা, অধৈর্য ডাক, কিন্তু বাচ্চা নির্বিকার, চুপচাপ বসে এবার জানালার বাইরে তাকায়। রনি তখন ফোনটা আবার নিজের পানে এনে সোজা হয়ে বসে তার মুখে এক ধরনের কটাক্ষ ভরা হাসি এনে নিজেকে বলে, কিরে মারে বাবা, নিজের ছেলেই তো মায়ের সঙ্গে কথা বলতে চায় না। তারপর চেহারা থেকে সেই কটাক্ষ হাসি বিরক্তির আভাস সরিয়ে ফেলে রনি। চেহারায় এনে দেয় ভদ্রতার মুখোশ, কণ্ঠে ঝুলিয়ে দিল একরাশ আন্তরিকতা, যেন কোনো অস্বস্তি কখনোই ছিল না, এখন নাই। বলে, যে বলুন কেমন আছেন? ওপাশে মহিলা তৎক্ষণাৎ কথার স্রোত বইয়ে দেয়। রনি মাথা নাড়িয়ে ভদ্র হাসি রেখে জবাব দিচ্ছে, যদিও তার চোখে ক্লান্তির ছায়া এখনও টিকে আছে। এর মাঝে হঠাৎই রনির দৃষ্টি চলে যায় সামনের পানে। দূরে হাসপাতালের গেটের কাছে এক মেয়েকে দেখা গেল, কোলে ছোট্ট এক শিশু। ধীরে ধীরে সামনে একটা ছোট্ট প্রাইভেট কারের পানে এগিয়ে যাচ্ছে। তা দেখে রনির নিঃশ্বাস হঠাৎ আটকে আসে, চোখ স্থির হয়ে যায়, নিজেকে ফিসফিস করে। আজরিন। মনে এক অদ্ভুত ঝড় ওঠে, পুরোপুরি নিশ্চিত হতে পারল না, কিন্তু ভেতরে কোথাও একটা যেন বলে ওঠে, এটা যে আজরিনী। সে মুহূর্তেই রনি কথা বলা ভুলে যায়। ওপাশ থেকে মহিলা বারবার ডাকছে, হ্যালো, শুনছো? আপনি ঠিক আছেন তো রনি? কিন্তু রনির কান যেন বন্ধ হয়ে গেছে, চোখ শুধু সামনেই সে মেয়ের উপর আটকে আছে। এক পলকের জন্য তার মনে হলো, হ্যাঁ, এ যেন সত্যি আজরিন। আজরিন শিশুটিকে বুকে চেপে গাড়িতে উঠে পড়ে, দরজা বন্ধ করে। রনি কিছু বুঝে ওঠার আগে গাড়ি চালু হয়ে গেট পার হয়ে যায়। রনি তখনও নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। ঠিক তখনই হঠাৎ চমকে মোবাইলের স্ক্রিনে পানে তাকায়। ওপাশে মহিলার বিরক্তি কণ্ঠ ভেসে আসে, আপনি কি শুনছেন? আমি আপনাকে কিছু বলছি রনি। রনি দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কণ্ঠে চাপা গম্ভীরতা এনে বলে, আচ্ছা আমি আপনাকে একটু পর কল করছি। বলে একটু দেরি না করে সে কলটা কেটে দেয়। তড়িঘড়ি করে গাড়ি দরজা খুলে বাইরে নামে, দৌড়ে যায় গেটের পানে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আজরিনের গাড়ি হাসপাতালের গেট ছাড়িয়ে অনেক দূরে মিলিয়ে গেছে। রনি দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর অদ্ভুত কষ্টের ঢেউ, ঠোঁট কামড়ে বিড়বিড় করে, ধরতে পারলাম না ঠিক মতো, মুখটাও দেখতে পারলাম না। তার চোখে একরাশ আফসোস জমে যায়, ভেতরে ভেসে ওঠে হাজার প্রশ্ন। সত্যি কি সে আজরিন ছিল, নাকি আমাদের চোখের ভুল? যতই ভেবে দেখুক, মন তাকে একটি উত্তর দিচ্ছে, এটা আজরিন ছাড়া আর কেউই হতে পারে না। এসব ভেবেই তার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠছে। অচেনা সেই গাড়িটা যত দূরে মিলিয়ে যাচ্ছে, তার ভেতরে অস্থিরতাটাও তত বেড়ে যাচ্ছে। মুহূর্তের জন্য মনে হলো দড়ি গিয়ে থামাই ওদের, কিন্তু শরীর নড়ে না, কেবল দাঁড়িয়ে থেকে আফসোসে গুমড়ে ওঠে। ঠিক মতো মুখটাই দেখতে পারলাম না। ঠোঁট কামড়ে বিড়বিড় করে সে বলে। অল্পক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়ির পানে ফিরে আসে, দরজা খুলে ভেতর সিটে বসে। পিছনে ছোট্ট ঈশান তার এরকম প্রতিক্রিয়ায় চেহারায় বিস্মিত। সে তখন অস্পষ্ট ভাষায় বলে ওঠে, চাচু, তুমি জোরে উঠানে চলে গেলে। রনি ভেতরে ঝড় লুকিয়ে রাখার চেষ্টা করে, মুখে এনে দিল স্বাভাবিকতার মুখোশ, পিছন ফিরে বলে, কিচ্ছু হয়নি চাচ্ছু, এমনি। তারপর সে মোবাইলটা নিঃশব্দে সাইলেন্ট করে রাখে, গভীর শ্বাস টেনে সিটে মাথা হেলে দেয়। কিছুক্ষণ পর অমিত গাড়িতে ফিরে এসে সিটে বসতেই রনি তড়িঘড়ি করে হাসি জুড়ে দেয় মুখে, বলে, ভাই সব ঠিক? অমিত কিছু না বলে নিঃশব্দে সিটে বসে থাকে। রনি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আবার বলে, ভাই ভিতরে কি হলো, এতক্ষণ লাগলো কেন? অমিত এবারও উত্তর দিল না, শুধু স্থির দৃষ্টিতে সামনের পানে তাকিয়ে রইল। তার চোখে যেন দূরে কিছু খুঁজছে যা সামনে নেই, অথচ মন তাকে বারবার টেনে নিচ্ছে সেখানে। অমিতের নির্বাকতায় রনি আবারও নরম গলায় বলে, ভাই কিছু তো বলো, তুমি এরকম চুপচাপ কেন? সব ঠিক আছে তো? অমিত এবার ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তার পানে তাকায়। দৃষ্টি তার গাঢ়, ক্লান্ত আর অদ্ভুত রকম অস্থির। ঠোঁট নড়তে চাইলেও সে কোনো শব্দ বের করে না। তারপর মাথা ঘুরিয়ে আবার জানালার বাইরে তাকায়, শান্ত স্বরে বলে,
গাড়ি স্টার্ট দেই। রনি আর কথা না বাড়িয়ে চুপচাপ ইঞ্জিন চালু করে। গাড়ি ধীরে ধীরে হাসপাতালে পার্কিং ছাড়তে থাকে। ভেতরে রনির মনও তখন অস্থির প্রশ্নে ভরা। সত্যি কি ওটা আজরিন ছিল? যদি তাই হয় তবে ওর কোলে থাকা বাচ্চাটা আর ভাই ও হাসপাতাল থেকে বের হয়ে এত নিস্তব্ধতা কেন? রনি আর চোখে অমিতের পানে তাকায়, কিন্তু কিছু বলে না। সে জানে এমন মুহূর্তে ভাইকে কিছু বলার মানে নিজের বিপদ ডেকে আনা। তাই জোর করে স্বাভাবিক ভঙ্গিতে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে। তবু তার বুকে দম বন্ধ হয়ে আসছে। ভাবে, ভাই কি একবার এই বিষয়ে কিছু বলবো? যদি সত্যি ওটা আজরিন হয় তাহলে ভাই হয়তো ওকে দেখেছে বা ওর সম্পর্কে কিছু জানে। তা না হলে ভাই কেন এমনি অসময়ের অকারণে এই হাসপাতালের ভিতরে গেল? ভেবে সে যখন এ নিয়ে অমিতের পানে কিছু জিজ্ঞেস করতে মুখ খুলতে যাবে, তখনই অমিতের ফোনে রিং বেজে ওঠে আর সে ফোনে ব্যস্ত হয়ে ওঠে। রনির আর বলে ওঠা হয় না। এদিকে হোটেলে আসার ততক্ষণে অরিন গাড়িতে মাথাটা মায়ের বুকে দিয়ে ঘুমিয়ে পড়ে। হোটেল রুমে এসে আজরিন আস্তে করে মেয়েকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। বেলকনির পর্দা টেনে দেয় যাতে আলো এসে মেয়ের ঘুম নষ্ট না করে। তারপর টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে তুলি নাম্বার ডায়াল করে। ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বেগ কণ্ঠ ভেসে আসে। আরজু ম্যাম, কেমন আছেন আপনি? কেমন আছে অরুষোনা? আজদিন নিঃশ্বাস ফেলে নরম কণ্ঠে বলে, ভালো আছি আমরা দুজনেই। তবে তোমাকে একটা কথা বলবো ভেবে ফোন দিলাম। বলেন ম্যাম, কি হয়েছে? কিছু কি আর্জেন্ট? আজদিন একটু থামে, তারপর ধীরে ধীরে বলে, তুমি তো জানো আমি শহরে একা। কোম্পানির সুবাদে মেয়েকে সামলানো এখন আর আমার একার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। তুমি যদি এমন একজন মহিলাকে ঠিক করে দিতে পারতে যে আমার অনুপস্থিতিতে অরিনকে একটু দেখবে, তাহলে আমি কিছুটা নিশ্চিন্ত হতে পারতাম মেয়েকে নিয়ে। ওপাশ থেকে তুলি একটু ভেবে নিশ্চিন্ত ভঙ্গিতে বলে, এই নিয়ে এত চিন্তা করবেন না ম্যাম, আমি তো আছি না। আমাদের বাসায় কাজ করেন নাসিমা আপা। ওনার একটা ছোট বোন আছে, খুব ভালো মেয়ে, বয়সও অল্প। শুনেছি মেয়েটার জন্য আফা কাজ খুঁজছেন। ওনার সাথে কথা বলবো, আপনি নির্ভয়ে থাকুন। আজদিনের মুখে তখন স্বস্তির ছাপ ফুটে ওঠে, কণ্ঠে হালকা হাসি ঝরে পড়ে। বলে, ধন্যবাদ তুলি, তুমি না থাকলে কি যে হতো। আরে ম্যাম, এত কৃতজ্ঞতা দেখাবেন না। আমি কালই ওকে পাঠিয়ে দেব হোটেলে। আপনি শুধু রুম নাম্বার মেসেজ করে দেবেন। মেয়েটা আমার খুব বিশ্বস্ত। ঠিক আছে। কলটা কেটে দিয়ে আজদিন মেয়ের পাশে গিয়ে বসে। অরিন গভীর ঘুমে। মেয়ের কপালে আলতো চুমু খাই আজদিন। তারপর চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। মেয়ে খাওয়ানো গুছিয়ে দেওয়া, নিজের প্রয়োজনীয় কাজ ছেড়ে উঠতে উঠতে প্রায় দুপুর গড়িয়ে যায়। আজ কয়েকদিনে অরিনও এখন বেশ সুস্থ। দুপুরে তুলি ঠিক করে দেওয়া মেয়ের আসার কথা। হঠাৎ হোটেল রুমের কলিং বেল বেজে ওঠে আর তাতে আজদিন দরজা খুলে দাঁড়ায়। সামনে ভদ্রভাবে পরিপাটি সালোয়ার কামিজ পরা এক তরুণী, মুখে সরল হাসি, চোখে লাজুক ভরসা। বয়স 24-এর বেশি না। আপনি কি আজরিন আপা? মেয়েটি ভদ্রভাবে বিনয়ের সহিত জিজ্ঞেস করে। আজদিন মাথা নাড়ে। হ্যাঁ, আমি আজরিন। তুমি নিশ্চয়ই তুলি পাঠানো? জি আপা, আমি নুরি, নাসিমা আপার ছোট বোন। তুলি আপায় পাঠাইছে আমায়। আজদিন কৌতূহলী চোখে মেয়েটার পানে তাকায়। কথার ভঙ্গি থেকে যেন সহজেই বোঝা যায় মেয়েটা সরল, পরিশ্রমী এবং ভরসাযোগ্য। ভেতরে আসো। নুরি ভেতরে এসে সংকোচ ভরা চোখে চারপাশে তাকায়। এদিকে অরিন টিভিতে কার্টুন দেখছে। নতুন কাউকে দেখে মুখ বিস্মিত হয়ে আসে তার। আজরিন মেয়ের বিস্মিত চেহারা দেখে তাকে কাছে টেনে নেয়। মামনি, এ হলো নুরি। তুমি নুরি আন্টি বলে ডাকবে। তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে খেলবে, তোমায় খাইয়ে দেবে, তোমার সবকিছুর খেয়াল রাখবে নুরি। মাম্মা যখন অফিসে যাব। অরিন কিছু বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে নুরির পানে তাকিয়ে থাকে। নুরি এগিয়ে এসে মিষ্টি গলায় বলে, তুমি খেলতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালো লুকোচুরি খেলি। আজরিন তখন অরিনের সাথে হাঁটু ঘেরে বসে তার মুখে হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলে, মামনি তুমি থাকবে তো আন্টির সাথে মাম্মা যখন অফিসে যাবে? অরিন কিছুক্ষণ চুপ করে অপলক দৃষ্টিতে নুরির পানে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দেয়। মেয়ের সম্মতিতে আজরিনের বুকটা যেন হালকা হয়ে আসে। সে উঠে দাঁড়িয়ে নুরিকে উদ্দেশ্য করে বলে, নুরি, তুমি আমার মেয়েকে দেখে রাখলে আমি নিশ্চিন্তে অফিসে থাকতে পারবো।
তবে তোমাকে তুলি পাঠিয়েছে এই ভরসাটাই আমার তোমার উপর সবচেয়ে বড় ভরসা। নুরি দৃঢ় কণ্ঠে বলে। চিন্তা করবেন না আপা, আমি থাকতে আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই। আজদিন একবার মেয়ের পানে তাকায়, তারপর আবার নুরির চোখে চোখ রেখে এক অদ্ভুত ভরসা খুঁজে পায়। এখন প্রায় 2:30 আজদিন অফিসে তাগিদে হোটেল থেকে বের হয়ে, কারণ তার অফিস সময় আজ 3টা থেকে, আর তার হোটেলে ফিরে আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যাবে। হোটেল থেকে বের হয়ে গাড়িতে ওঠে আজদিন। উপরে বেলকনি থেকে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে অরিন, আর তার পাশে দাঁড়ানো নুরি। মায়ের চলে যাওয়ায় গম্ভীর হয়ে পড়ে অরিনের চেহারা। সেটা উপলব্ধি করতে পেরে নুরি মিষ্টি হেসে হাঁটু গেড়ে বসে অরিনের সামনে, তারপর তার দু কাঁধে হাত রেখে নিজের মুখোমুখি করে। শোনো, আমি তোমাকে একটা গান শোনাই। অরিন মুখে কিছু বলে না, শুধু বিভোর চোখে তাকিয়ে থাকে নুরির পানে। নুরি তখন তাকে গ্রামের পুরনো গান গিয়ে শোনাতে থাকে, আর তাতে অরিনের মুখে অল্প অল্প করে হাসি ফোটে। তুমি আমার সাথে লুকোচুরি খেলবে? হঠাৎ অরিনের প্রশ্ন নুরি একটু ভাবে, তারপর বলে। এই অসময়ে? তার জবাবে অরিনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। তখন সে অরিনের পেটে কাতুকিতু দিয়ে আবার বলে। তবে আমার মিষ্টি সোনা, ওর বললে অবশ্যই খেলতে পারি। অরিন কাতুকিতুর প্রতিক্রিয়ায় খিলখিলিয়ে হেসে ওঠে। তারা খেলায় নাম দেয়। অরিন কখনো পর্দার আড়লে, কখনো সোফার নিচে লুকিয়ে পড়েছে, আর নুরি তাকে খুঁজে বের করছে নাটকীয় ভঙ্গিতে। আরে বাপরে, আমি তো খুঁজেই পাচ্ছি না। নুরি এভাবে বলতেই অরিন খিলখিল করে হেসে নিজেই বেরিয়ে আসে। নুরি তখন তাকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বলে। ওরে আমার দুষ্টু, তুমি কোথায় লুকিয়ে পড়েছিলে? অরিন আর লাজুক রইল না। এভাবেই মুহূর্তের মধ্যে তাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আজরিনের ডেস্কে কাগজপত্র সহ কয়েকটি ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। কম্পিউটারের পাশে কফির কাপটা অর্ধেক ফাঁকা। ফাইলগুলো নিয়ে সামনে বসে থাকা তুলির সঙ্গে আলাপ করছে সে। সই করছে কোনো ডকুমেন্ট আগে সাবমিট করতে হবে, কোন প্রেজেন্টেশন কার কাছে যাবে, সবই গুছিয়ে দেখাচ্ছে তুলিকে। তুলিও মন দিয়ে শুনছে, নোট নিচ্ছে। কাজের মধ্যে একসময় আজরিন সোজা হয়ে তুলির পানে তাকিয়ে বলে। তুলি, মিস্টার ওমস আজ অফিসে এসেছিলেন কি? তুলি মাথা নাড়িয়ে বলে। জি ম্যাম, এসেছিলেন ঠিকই, তবে অল্প সময়ের জন্য। সকালে আইটি ডিপার্টমেন্টে আধা ঘন্টা ছিলেন, তারপর বেরিয়ে যান। আজদিন ভোরকুচকে বলে। এত তাড়াতাড়ি কেন চলে গেলেন? তুলি ধীরে গলা নামিয়ে বলে। আসলে এই ব্যাপারে আমি মিস্টার লোহানের কাছ থেকে জেনেছি। উনি বলেছেন স্যারের একমাত্র ছেলে ঈশান, যে কিনা রাতভর প্রচণ্ড জ্বরে কাটিয়েছিল, সে কারণে জরুরি প্রয়োজনে স্যারকে কোম্পানিতে আসতে হলেও তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছে। বেশি সময় থাকতে পারেননি। একটা ছেলে আছে ওনার। আজদিন নিজের মাঝে যেন বিড়বিড় করে বলে। কথাটা বলে থেমে যায়, কিন্তু তার চোখের গভীরে স্পষ্ট দেখা যাচ্ছে ভেতরের আলোড়ন। তুলি আরও বলতে থাকে। আর হ্যাঁ, যাওয়ার পরই উনি মিস্টার রনিকে পাঠিয়ে দিয়েছিলেন। উনি স্যারের খালাতো ভাই, এখন আইটি ডিপার্টমেন্টে আছেন। রনি নামটা শুনতেই আজদিনের বুকের ভেতর যেন বজ্রপাত হলো। শরীরের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। নামটা তার কাছে কোনো অচেনা নাম না, বরং তার খুব কাছের মানুষের নাম। রক্তের সম্পর্ক না হলো, রক্তের সম্পর্কের চেয়ে কোনো অংশে কম না, এমন এক সম্পর্কের মানুষের নাম। মুহূর্তের জন্য তার কলম কাগজের উপর থমকে গেল, চোখ অন্যদিকে চলে গেল। নামটার টান তাকে থমকে দিল। মিস্টার ওমস এর খালাতো ভাইয়ের নাম রনি। এটাই আজিমকে বেশি বিড়ম্বিত করে, কারণ খালাতো ভাই রনি একরকম একটা সম্পর্কের মধ্যে সে একদিন জড়িয়েছিল ভেবেই তার ভেতরে ঝড় বইতে থাকে। তুলি চুপচাপ আজিনের মুখের অভিব্যক্তি দেখে বলে ওঠে। ম্যাম, আপনি ঠিক আছেন তো? আজিন জোর করে চেয়ারার হাসির ঝলক ছড়িয়ে বলে, তার না, তেমন কিছু না। একটু নিচু স্বরে বলে। কেবল অপ্রত্যাশিত নাম শুনে একটু ভাবলাম। কিছু বললেন ম্যাম? না। আচ্ছা, তারপর তুলি তখন কাগজপত্র গুছাতে গুছাতে আরও বলে। তাহলে আমি এখন যাচ্ছি ম্যাম। তবে কোনো টেকনিক্যাল হেল্প দরকার হলে আপনি সরাসরি মিস্টার রনি স্যারের সাথে যোগাযোগ করবেন। এই বলে তার হুড়ো করে বেরিয়ে গেল তুলি চলে গেলে কক্ষের চারপাশ থেকে একাকিত্ব এসে ধরে আজিমকে।
তারই বুকের ভেতর এক ধকল। রনির নাম যেন কোথাও একটা সুর ঢুকিয়ে দিল। কোনো এক পুরনো গল্পের বিকেলের পানে নুরির ফোনে কল আসে আজরিনের। হ্যালো আপা। নুরি, অরিন এখন কেমন আছে? তোমার সাথে মানিয়ে নিচ্ছে তো? নুরি হালকা হাসি দিয়ে জানায়, আজ জি আপা, ও ঘুম থেকে একটু আগেই উঠেছে। আমি ওকে গল্প শোনাচ্ছিলাম, খুব শান্ত আছে। যাক, আলহামদুলিল্লাহ। একটু আগে দুধ সেমাই করে দিয়েছি। প্রথমে নাক ছিটকে ছিল, কিন্তু 2 চামচ খাওয়ার পর বলল খুব মজা। এখন বেশ হাসি মুখে ড্রয়িং করছে। ধন্যবাদ নুরি। আরেকটা কথা, অরিনকে একটু বাইরে নিয়ে যাও। হোটেলের নিচে তো সুন্দর বাগান আছে, ফুল সবুজ ঘাস দেখে মনটা ফ্রেশ হবে। অসুস্থ শরীরের 4 দেয়ালের ভেতর থাকলে মন আরো খারাপ হয়। চিন্তা করবেন না আপা, আমি ওকে এখনই নিচে নিয়ে যাব। হালকা হাওয়া লাগলে মনটাও ভালো হবে। ফোন কেটে রাখার পর নুরি অরিনকে সঙ্গে নিয়ে নেমে আসে হোটেলের বাগানে, হাতে অরিনের প্রিয় ফুটবলটা। চলো অরুষোনা, আমরা 2জন মিলে খেলি। নুরি মিষ্টি করে বলে। অরিন খুশিতে হাততালি দিয়ে বলে ওঠে, ইয়েস, আমি বল খেলবো। দুজনে ঘাসের উপর গড়িয়ে পড়া সেই ছোট্ট বল নিয়ে খেলতে থাকে। অরিন দৌড়ে বলটা লাথি মারছে তো নুরি ওটাকে ধরে আবার ফিরিয়ে দিচ্ছে। শিশুসুলভ হাসিতে চারিদিক ভরে ওঠে। অরিনের সাথে সাথে নুরিও বাচ্চা হয়ে ওঠে। এদিকে কিছুটা দূরে একটা বেঞ্চে বসে আছে মিস্টার ওমস, মানে অমিত। গম্ভীর মানুষটা ল্যাপটপ খুলে ফাইল ঘাটাঘাটি করছে। পাশে আছে ধোয়া ওঠা 1 কাপ কফি আর কাগজপত্রের ফাইল। তার দৃষ্টি পুরোপুরি স্ক্রিনে, মুখে কঠিন একাগ্রতা। খেলার ছন্দে হঠাৎ অরিন জোরে একটা শট মারে, আর বলটা সরাসরি গিয়ে পড়ে অমিতের কফি কাপে। কাপটা ছিটকে পড়ে ফাইলের পাতায়। কয়েকটা পৃষ্ঠা মুহূর্তে ভিজে যায়। ওহ শিট। সঙ্গে সঙ্গে অমিত চিৎকার করে ওঠে। তার মুখের গম্ভীরতা ভয়ঙ্কর রাগে রূপ নেয়। সে দাঁড়িয়ে উঠে ভিজে যাওয়া কাগজগুলোর পানে তাকায়। তারপর চোখ রাগান্বিত করে ঘুরে নেয় নুরি আর অমিতের পানে। নুরি ভয় পেয়ে একদম স্থির হয়ে যায়, আর অরিন থমকে দাঁড়িয়ে তার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের লোকটার পানে। মুহূর্তের মধ্যে সে ফিসফিস করে বলে, এই লোকটাতে আমি চিনেছি। নুরি বিস্ময়ে জিজ্ঞেস করে। চিনেছ মানে? অরিন ধীরে ধীরে বলে, হ্যাঁ, আমি ওনাকে স্কুলের অনুষ্ঠানের দিন দেখেছি, মনে আছে আমার। কিন্তু অমিত মাথায় ব্যান্ডেজ করা অরিনকে একটুও চিনতে পারে না। তার চোখে শুধু রাগ আর ভিজে যাওয়া কাগজের ক্ষতি। অরিনকে দেখলো তার মনে কোনো পরিচয়ের সাড়া জাগে না, আর না জায়গাটাই স্বাভাবিক। আসলে সেদিনের অনুষ্ঠানে অরিন ছিল স্কুলের বিশেষ থিমে, যেমন খুশি তেমন সাজে। চেহারাটা পুরোপুরি বদলে গিয়েছে। মেকআপ, পোশাক, রঙে আড়াল হয়েছিল তার আসল রূপ। তাই আজ অরিনের পানে তাকে তার কোনো স্মৃতি জাগে না। অমিত দাঁড়িয়ে থেকে এখনও নুরি আর অরিনের পানে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে। নুরি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসে। পিছনে অরিনও। অমিতের সামনাসামনি এসে নুরি কাঁপা স্বরে বলে, স্যার, আমরা খুব দুঃখিত। এটা আসলে অনিচ্ছাকৃতভাবে ভুল। রিপিট, এটা আসলে অনিচ্ছাকৃত ভুল। আমাদের ক্ষমা করবেন প্লিজ। তার পাশে থাকা অরিনও ছোট্ট গলায় বলে, সরি আঙ্কেল। কিন্তু অমিতের মুখে রাগ কিছুতেই কমে না। তার চোখে সেই গাঢ় ভয়ঙ্কর ছায়া আরও ভেসে ওঠে, গলা গম্ভীর আর ভারী গর্জন। তোমরা জানো তোমরা কি করলে? আমার কতটা গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করলে। অমিতের কণ্ঠের গর্জনে নুরির বুক কেঁপে ওঠে। সে একবার পিছু হটে, কিন্তু অরিন এক চুলও নড়ে না। তার চোখে ভয় নেই, বরং এক ধরনের সাহস জ্বলজ্বল করছে। সে বুক ফুলিয়ে বলে ওঠে, আঙ্কেল, ননি আন্টি, আমি সরি বললাম তো। তারপরও কেন তুমি ওনার সাথে খারাপ ব্যবহার বলছো? তুমি বেশ হ্যান্ডসাম দেখতে, কিন্তু এমন চেহারার মানুষের মুখ থেকে কটু কথা কেন ঝলে? ছোটবেলায় তুমি হলে খেতে নাকি কল্লার দুধ? চেহারা তো এমন করে দেখেছো কেন? একেবারে রাক্ষস। অনেকটা হতবাক হয়ে গেল নুরি। সে তাড়াতাড়ি অরিনের হাত টেনে তাকে পিছনে টেনে আনে। তারপর চাপা স্বরে বলে, ওরু, এভাবে বড়দের সাথে কথা বলতে নেই মামুনি। তোমার আম্মা শুনলে কষ্ট পাবে যে। কিন্তু অরিন থামে না। সে বেশ দৃঢ় পায়ে দাঁড়িয়ে থাকে। এদিকে ছোট্ট অরিনের এরকম কথাই অমিত হতবাক। মুখে
হাসি দিয়ে নিজেকে বলে।